আয়েশের বুকে মাথা দিয়ে চোখটা বন্ধ করে নিশ্চুপ হয়ে তার হৃদয়ের স্পন্দন অনুভব করছি। কোথাও কেউ নেই, আয়াস আর আমি ছাড়া। চারিদিকে ঝুম বৃষ্টির শব্দ হচ্ছে, হালকা ঠান্ডা অনুভব হচ্ছে শরীরে। ঠান্ডা অনুভব ঝুম বৃষ্টির শব্দে আয়াসকে জড়িয়ে ধরে রেখে শরীর আর মন উভয়ের প্রেমে পড়ার জন্য যথেষ্ট। কিছু আবহাওয়া বোধ হয় প্রেম নিয়েই হাজির হয়। আজকের আবহাওয়াও এসেছে প্রেমের আগমন হয়ে। আমি অনুভব করছি আয়েশকে কাছে পাওয়ার আরো গভীরভাবে ভালোবাসার। কিন্তু কিছু অনুভূতি যে মুখে প্রকাশ করা যায় না, মন চাইলেও লজ্জায় প্রকাশ করা যায় না। মন চাইছে চিৎকার করে বলি, ভালোবাসি আয়াস তোমাকে। এখন আর এই আপনি নয়, তুমি বলতে খুব ইচ্ছে হয়। এই আপনি শব্দটা বড়ই বিরক্ত লাগে এখন আমার। তুমি বলে ডাকতে ইচ্ছে করে, রাতিন ভালোবাসি বলে চিৎকার করতে ইচ্ছে করে, কিন্তু লজ্জায় মুখে এসে আটকে যায়। সারাদিন মনে মনে তোমার সাথে কথা বলি আমি, সারাদিন তোমার রোমান্টিক কথার রোমান্টিক রিপ্লাই করি, কিন্তু তুমি শুনতে পাও না। তুমি কেন আমায় জোর করো না? তুমি তো একটু জোর করলেই পারো। তুমি তো জিদ ধরতে পারো মুগ্ধতা। আমাকে আর আপনি করে বলে কথা বলবে না। আমাকে কেন আপনি আপনি করো? আমাকে তুমি বলতে পারো না? আমাকে তুমি করে বলতেই হবে, বলতেই হবে মানে বলতেই হবে। তুমি জোর করলেই তো আমি একটু ইজি হয়ে তুমি করে বলতে পারি। তোমার প্রতি আমার মনে মনে ভীষণ অভিমান। কেন জোর করো না আমাকে তুমি? কেন জোর করে বলো না আমাকে ভালোবাসি বলতেই হবে? তুমি জোর করলেই তো ভালোবাসি বলতে পারি। তাকে জড়িয়ে ধরে যেন অজানা অনুভূতি শরীরের তরঙ্গের মতো ঢেউ তুলেছে। তবুও নিজেকে সামলে নিলাম আমি। এমন সময় আয়াসের ঠোঁট জোড়া আমার কান স্পর্শ করলো। খুব আস্তে আমাকে বলল, মুগ্ধতা বাসায় চলো, আর ভেজা যাবে না, তুমি অসুস্থ হয়ে পড়বে, কদিন পরেই তোমার অ্যাডমিশন। আয়াসের বুক থেকে মাথা তুলে তাকিয়ে দেখি আমার মাথার উপরে আয়াসের হাত। আয়াসকে বললাম, আপনি হাত দিয়ে রেখেছেন কেন? তোমার মাথায় পানি পড়ছে তো তাই। কিন্তু আমি তো ভিজেই গিয়েছি। আপনার হাত পারেনি কিন্তু ভেজা থেকে আটকাতে আমাকে। আমার দুই হাত তোমাকে আগলে রাখার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেই যাব। আয়েশকে ধাক্কা মেরে খানিকটা দূরে সরে গেলাম আমি। আয়েশ থুতনিতে হাত ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি দুই হাত আকাশে মেলে ঘুরছি। পৃথিবীটা ভীষণ সুন্দর মনে হচ্ছে। নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে। সহসাই হেসে যাচ্ছি আমি। ভালোবাসার মানুষটা যদি পারফেক্ট আর পার্মানেন্ট হয়, তাহলে তার থেকে সুখী মানুষ আর কেউ হতে পারে না। একজন মানুষ ঠিক বলে, পৃথিবীর সবই যেন সুন্দর মনে হচ্ছে আমার। দিন শেষে একটা মানুষের ওপরই নির্ভর করে ভালো থাকা যায়, মানুষটা যদি মানুষের মতো মানুষ হয়। আয়াস রোড থেকে ছাতাটা তুলে নিয়ে আমাকে বলল, চলো এবার, পরীর মতো বউ আমার এইভাবে বৃষ্টিতে ভিজছে, মন খুলে হাসছে, আর এইদিকে আমার ইন্নানিল্লাহ হয়ে যাচ্ছে। কেন? কি থেকে কি হয়ে যাবে তার ঠিক নেই। এক্ষুনি বউ আমাকে চরম অসভ্য উপাধি দিয়ে দিবে। আজ আর অসভ্য উপাধি দিব না। শিওর? আচ্ছা শোনো। হুম একটা চুমু খেতে পারি প্লিজ? জাস্ট একটা। ওয়েদারটাই এমন, চুমু খেতেই হবে, না খেলে প্রেমিক হৃদয় বড্ড বেশি ছটফট করবে। বলেই ওষ্ঠ ডুবিয়ে দিলেন ডান গালে, ডান গাল থেকে বাম গালে, বাম গাল থেকে কপাল, কপাল থেকে ওষ্ঠ। তার আলতো পরশের ভালোবাসায় আমার ভীষণ ভালো লাগছিল। বিদ্যুতের মতো কেঁপে ওঠা শরীর ভালো লাগা খুঁজে পেয়েছিল। আয়েশের দিকে তাকিয়ে বললাম, পারমিশন চেয়েছেন, বাট আমি কি পারমিশন দিয়েছি? তুমি যে পারমিশন দিতে সেটা আমি জানি, আর জেনেই গুরুত্বপূর্ণ কাজটা সেরে ফেললাম। না, পারমিশন দিতাম না। তুমি দিতে। বললাম তো না। ওকে, এখন আমাকে চুমু দিলে আমি বিলিভ করব যে তুমি অনুমতি দিতে না। মানে এটা আবার কেমন শর্ত? পারবে না তাই না? এই জন্যই তো বললাম যে তুমি অনুমতি দিতে। সাথে সাথেই আয়েশের গালে চুমু দিয়ে বললাম, এই যে প্রুফ করেছি আমি পারমিশন দিতাম না। মনে মনে বললাম, আপনি এত রোমান্টিক কেন? আসলেই অনুমতি দিতাম। আর এখন আমার আপনাকে চুমু দিতে ইচ্ছে করছিল, তাইও দিলাম। এক ঢিলে দুই পাখি মারলাম আর কি। আয়েশ এবার খিলখিল করে হেসে দিয়ে বলল, এতেও কিন্তু লাভ আমারই হলো। এমন ডিয়ার নিয়েও মাঝে মাঝে। আমি জাস্ট প্রুফ করেছি, বুঝলেন? প্রুফ সব মিথ্যা। আমি জানতাম তোমার আমাকে চুমু দিতে ভীষণ ইচ্ছে করছিল,
বিকজ আমি ভিজলে আমার গালটা মারাত্মক সুন্দর লাগে, আর সেই গালে চুমু দেওয়ার ইচ্ছা মুগ্ধতার খুব করে হচ্ছিল, শুধু লজ্জায় বলতে পারছিল না। কি বাজে কথা! কোনো বাজে কথা নয়, তোমার চোখ মুখ দেখেই আমি বুঝতে পেরেছি। ওর সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তাই আমি চুপ করে গেলাম। দুজনে হাঁটছি। শহরে লোডশেডিং হয়েছে, আলো নেই কোথাও। এদিকটা মেইন শহর না, তাই রাস্তার দুই সাইড দিয়ে দোকানপাটও নেই, তবে মানুষের বসতি আছে খুব। বসবাসের জন্য অত্যন্ত নিরিবিলি এই সাইডের পরিবেশটা। হঠাৎ আয়াস শার্টের বোতামটা খোলা শুরু করেছে আমার দিকে তাকিয়ে। আয়াসের শার্ট খোলা দেখে আমার ভীষণ সন্দেহ হচ্ছে। আয়েশের দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আপনি শার্ট খুলছেন কেন এই মাঝ রাস্তায়? আয়েশ শার্টের বোতাম খুলতে খুলতে বলল, প্রয়োজন আছে। আমি আরো বেশি ঘাবড়ে গেলাম। ও আবারও উল্টোপাল্টা করবে না তো? ঘাবড়ে গিয়ে প্রশ্ন করেই পড়লাম, কি প্রয়োজন? প্রয়োজনটা তোমাকে ঘিরেই। আমাকে ঘিরে মানে? দেখুন, এটা কিন্তু আমাদের বেডরুম না, এটা রাস্তা। এখানে একদমই উল্টোপাল্টা কিছু করার কথা ভুলেও ভাববে না বলে দিচ্ছি। আমি কিন্তু এটা অ্যালাউ করব না। আয়েশ আমার দিকে তাকিয়ে আছে আর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছে। শার্টটা আমার কোমরে বেঁধে দিয়ে বলল, ওনাটা পিঠের দিকে ভালোভাবে জড়িয়ে নাও। সামনেই আমাদের বাসা, আর বাসার সামনে কয়েকটা দোকান আছে, ওখানে মানুষজন আছে। ভিজে শরীরে ভাঁজ ভালোভাবেই বোঝা যাচ্ছে। সো আমি চাইছি না কেউ আমার বউকে অন্তত এইভাবে দেখুক। ভীষণ লজ্জা পেয়ে গেলাম। আমি কি ভাবলাম, সি! এবার নিজেই লজ্জা লাগছে। লজ্জায় আয়েশের দিক থেকে চোখটা নামিয়ে নিয়ে বললাম, আয়েশ আবার আমার কানের কাছে মুখটা এনে বলল, এটা বেডরুম না মানে? বুঝলাম না তো প্রিয়তমা, কি বলছিলে তখন? আয়েশ যে কথাটা আবারও তুলবে আমি তখনই বুঝতে পেরেছিলাম। সে প্রতিটা কথার পয়েন্ট মনে রাখে। আমি আসলে কিভাবে কথাটা এড়িয়ে যাব বুঝতে পারছি না। আমি কি বলবো ভাবছি, তখনই আয়েশ বলল, কি কি মিথ্যা বলবা সেটাই ভাবছো তাই না? মাথায় এখনো কোনো আইডিয়া আসেনি বুঝতে পারছি। আচ্ছা ভাবো, ভেবে দেখো কি বলা যায়। কি ভাববো? কিছুই ভাবছি না। আমি জাস্ট বলছিলাম এটা আমাদের রুম না, আপনি এখানে চেঞ্জ করছেন, কাপড় কোথায় পাবেন? সেটাকে এত টেনে টেনে বড় করার কি প্রয়োজন? হো তাই, তুমি আসলে এটা বলছিলে তাই তো? আমি আসলে গালতিতে মিস্টেক করে ফেলেছি প্রিয়তমা। দুজনে ভিজতে ভিজতে বাসায় ফিরে এলাম। বাসায় প্রবেশ করেই ফুলগুলো জগের ভেতরে পানি দিয়ে রেখে দিলাম। দুজনেই চেঞ্জ করে নিলাম। আরোহী কুসুম ভাবির সাথে গল্প করছিল। আমি ঘর ঝাড়ু দিলাম। পুরো ঘর ধুলাই ভরে গিয়েছে। সবার বিছানা ঠিকঠাক করে দিয়ে ডাইনিংয়ে খাবার দিলাম। আরোহী এগিয়ে এসে বলল, দুলা ভাই, বউ নিয়েই ভিজলেন, শালিকে ডাকলেন না? আয়েশ হেসে বলল, শালির জন্য পাত্র খুঁজছি, যেন এভাবেই ভিজতে পারে সে। অয়নও এসে ড্রয়িং রুমে বসলো। চারজনে গল্প করতে করতে খাবার খাওয়া শেষ করলাম। বেডরুমে গিয়ে আমি ফোনে শাড়ি আর পাঞ্জাবি দেখছি। আয়েশের মা আর আয়াস অয়নের জন্য ড্রেস দেখছি। এরই মাঝে আমার ছোট বোন শ্রুতি ফোন দিয়েছে। ওর সাথে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে দেখি আয়াস আর আরোহী কথা বলছে। তাদের মাঝে অদ্ভুত কিছু কথা হচ্ছে। কথাগুলো শুনে থমকে গেলাম আমি। আরোহী, আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি। না জানি কবে মুগ্ধতা সত্যটা জেনে যায়, আর মুগ্ধতা এই সত্যটা জেনে গেলে সেদিন ও কিভাবে রিয়াক্ট করবে আমি সত্যি জানি না। আমি কোনো কিছুর বিনিময়ে মুগ্ধতার চোখের পানি দেখতে পারবো না। মুগ্ধতা এই ভয়ঙ্কর সত্যটা জানলে কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। এখনো এক জীবনে আছে, আর সব সত্য জানলে ওর জীবনটা অন্যদিকে চলে যাবে। ওর চিন্তা ভাবনা সব যেন একেবারে বদলে যাবে। তাই আমি চাইছি মুগ্ধতা এখন যেমন চিন্তামুক্ত হাসি খুশি জীবন পার করছে আছে তেমনই থাকুক। মুগ্ধতা কিভাবে জানবে সব সত্য? আর কি প্রয়োজন মুগ্ধতাকে এইসব বলার? আমরা যদি না বলি ওকে, কে বলবে? সেদিন আমাদের এলাকা থেকে একজন মহিলা এসে প্রায়ই বলে দিচ্ছিল মুগ্ধতার জন্মের ব্যাপারে। সিরিয়াসলি আমার প্রচন্ড রাগ হয়েছিল। যে সত্য মুগ্ধতা থেকে এতগুলো বছর আমরা লুকিয়ে রেখেছিলাম, সেই সত্য ওই মহিলা বলে ফেলছিল। আমি খুব রেগে গিয়েছিলাম। মুগ্ধতা আমাকে না আটকালে আমি ওই মহিলাকে কি না কি বলতাম নিজেও জানি না। মুগ্ধতার জীবনের এই অতীত কোনো দিন না কোনো দিন মুগ্ধতার সামনে আসবে। কি হবে সেই দিন?
মুগ্ধতা কিভাবে সহ্য করবে সেটা। মুগ্ধতার কাছে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লুকিয়ে গিয়েছি। ভীষণ ভয় হয় মাঝে মধ্যে। দুইটা বিষয়ই অনেক সিরিয়াস। সব সত্য জানলে যদি মুগ্ধতা আমাদেরকে ভুল বোঝে বা নিজের কোনো ক্ষতি করে ফেলে। অলরেডি মুগ্ধতা আমাকে প্রশ্ন করেছে আমার বিএফ কে ছিল। আমি এড়িয়ে গিয়েছি মুগ্ধতার থেকে। মুগ্ধতার জীবনের সুখ শান্তির জন্য আমি অনেক নাটক করেছি, অনেক মিথ্যা বলেছি। আমি সব থেকে বেশি ভয় পাই মুগ্ধতা যেন কোনোভাবে কষ্ট না পায়, আমাকে ভুল না বোঝুক, গালি দিক, সব মেনে নিব, যেন ও কষ্ট না পায়। এটুকুই আমার চাওয়া। মুগ্ধতা কত ভাগ্যবতী দেখেছেন, ভালোবাসায় পরিপূর্ণ ওর জীবন। আজ আমার জীবনটাও এমন হতে পারত। প্লিজ আরোহী, মুভ অন করো। অতীতকে ভুলতে হবে তোমাকে। পারবো না আমি পারছি না সব কিছু মেনে নিতে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। তুমি কখনোই এমন কিছু ভাববে না আরোহী। বিলিভ মি, আমি সবসময় তোমাকে নিয়ে ভাবি। তোমার কষ্টটা আমি সবসময় ফিল করি। যে কোনো কিছুর বিনিময়ে যদি তোমাকে একটু সুখ কিনে এনে দিতে পারতাম। আমি কষ্ট পেলেও আমার ওই একটাই চাওয়া, মুগ্ধতা যেন কোনো কষ্ট না পায়। সেই উইশটা পূর্ণ হয়েছে। তুমি সত্যি খুব ভালো মেয়ে আরোহী। আয়াস আর আরোহীর কথা শুনে আমি থমকে গেলাম। কি বলছে ওরা এইসব? কিসের সত্য আমি জানি না। ওই মহিলা কি বলে ফেলেছিল? আমি সত্যি আমার মা বাবার বিয়ের আগে হয়েছিলাম? মানে কি এসবের? কি মানে? ওদের কথা শুনে তো মনে হচ্ছে ওই মহিলা সত্য বলছিল। ওহ নো, এটা কিভাবে সম্ভব? এমনটা হতেই পারে না। ওই মহিলার বিষয় বাদেও আয়াস আর আরোহীর অন্য কোনো কিছু লুকাচ্ছে। কি লুকাচ্ছে ওরা? কেন লুকাচ্ছে? ওদের কি কোনো রিলেশন ছিল নাকি আছে? আরোহী তো কারোর সাথে রিলেশনে ছিল, যার কথা আমার কাছে কখনোই প্রকাশ করেনি। আমি কি এক্ষুনি গিয়ে ওদের কাছে জিজ্ঞাসা করব? ওরা কি আমাকে সবটা বলবে? এর আগেও আরোহীকে জিজ্ঞাসা করেছি, আমাকে এড়িয়ে গিয়েছে। আর যা বলেছে তা পুরো সত্য মনে হয়নি। আমাকে নিজের মতো করে খুঁজতে হবে এর রহস্য। আমাকে খুঁজে বের করতেই হবে। সবটা খুঁজে বের করে তারপর না হয় সবাইকে বলবো। মা বাবার ব্যাপারটা মোটেও ক্লিয়ার হতে পারলাম না। হতেও তো পারে মা বাবার বিয়ের আগে কোনোভাবে আমার জন্ম হয়েছে, মেনে নিলাম। কিন্তু সেটা এভাবে লুকানোর কি আছে? মা বাবার তো বিয়ে হয়েছে, পরিবারে তো কখনো এইসব নিয়ে কোনো কথা বলতে দেখিনি। আয়াস আর আরোহী কি রিলেশনে ছিল? আয়াসের কথায় এতটুকু ক্লিয়ার হতে পেরেছি যে আমাকে সে ভালোবাসে। তাহলে কি লুকাচ্ছে? আরোহীর সাথে রিলেশন লুকাচ্ছে? আয়াসই কি তাহলে আরোহীর কষ্টের কারণ? না, কিছুই মিলছে না। কোনো সমীকরণই মেলাতে পারছি না। হঠাৎ শরীরে জেলাসি জুড়ে বসলো। সব চিন্তা বাদ দিয়ে আমার মাথায় একটা চিন্তাই ঘুরছে। সত্যি আরোহী আর আয়াসের মধ্যে কিছু ছিল? রাগ হচ্ছে প্রচন্ড আমার আরোহীর প্রতি। আরোহীকে নিজের প্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছে আমার। আরোহী আয়াসের সাথে কথা বলছে, ভেতরে জ্বলে যাচ্ছে আমার। আয়াসের লাইফে আমি আসার আগে কারোর সাথে রিলেশন ছিল, এটা ভেবেই রাগ হচ্ছে। কেন থাকবে ওর রিলেশন? আয়াসের কিসের এত টান আরোহীর প্রতি? আয়াসের এত মায়া মমতা নিয়ে কেন কথা বলছে আরোহীর সাথে? তার মানে আয়াসের এখনো আরোহীর প্রতি টান রয়েছে। আমি থাকতেও কেন আয়াসের অন্য মেয়ের প্রতি টান? আমি তো বিয়ের পরে সবটা ভুলে গিয়েছি। তাহলে আয়াস কেন তার অতীতকে ভুলতে পারেনি? তাছাড়া আমি তো আরোহীকে ভীষণ ভালোবাসি। কিন্তু কেন এটা বলতে পারছি না যে আরোহী, আয়াস যদি তোর ভালোবাসার মানুষ হয়ে থাকে, আমি আয়াসকে ফিরিয়ে দেব তোর জীবনে। এমন কিছু আমি ভাবতেও পারছি না। আমি বড্ড সেলফিশ হয়ে গিয়েছি। আমি তো এমন ছিলাম না। মা বাবার চিন্তা আর আরোহী আয়াসের চিন্তা দুটোই ঘিরে ধরেছে আমাকে। চিন্তায় অস্থির লাগছে। কেন আমার সাথেই বারবার এমন হয়? কেন হয় আমার সাথে? আমি কি পাপ করেছিলাম বারবার আমার স্বপ্নগুলো ভেঙে যায়? কেন বারবার প্রতারিত হয় ভালোবাসার থেকে? কত সময় দম বন্ধ করে বসে থেকে ধৈর্যহারা হয়ে গেলাম আমি। ক্রমশ কান্নার মাত্রা বাড়তে শুরু হলো। হাতের চুড়িগুলো খুলে ফ্লোরে ফেলে দিলাম খুব জোরে। ঝনঝন শব্দে চুড়িগুলো এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। কানের দুল, গলার চেন সবকিছু খুলে ফেলে দিলাম। ড্রেসিং টেবিলের উপরে রাখা জিনিসগুলো সব এক ধাক্কায় ফেলে দিলাম।
সব ফ্লোরে ঠুসঠাস শব্দ করে পড়ল। সব ভেঙে ফেলতে মন চাইছে। নিজেকে নিজের সব থেকে বেশি বিরক্ত লাগছে, ভীষণ অসহায় লাগছে নিজেকে। আবারও বেসামাল কান্নায় ভেঙে পড়লাম আমি। সাথে সাথে আয়াস, আয়ন আর আরোহী চলে এলো। আমার কান্নার কোনো কারণই কেউ জানে না। ওরা সবাই ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। ঘরের এলোমেলো জিনিস দেখে বুঝতে পারলো আমি সব এলোমেলো করেছি। অয়ন চুপ করে দাঁড়িয়ে আমাকে দেখছে। আয়ার সাথে সাথে বসে পড়ে আমার কাঁধে হাত দিয়ে আমার নাম ধরে ডাকলো, মুগ্ধতা। আমি আয়াসকে খুব জোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম, ডোন্ট টাচ মি। আয়াস এবার একটু বেশি অবাক হলো আমার এমন ব্যবহারে। বিয়ের পর সে এই প্রথম দেখলো। আয়াসের প্রতি তীব্র বিরক্তি, রাগ, ঘৃণা সব একসাথে আজই প্রথম আয়াসকে দেখালাম। আয়াস আমার রাগ দেখে বেশ ভয় পেয়ে গেল। আবারও আয়াস আমার কাছে এসে কাঁধে হাত রাখলো। আমি আবারও ধাক্কা মেরে বললাম, বলেছি না আমাকে স্পর্শ করবেন না। কিন্তু কেন মুগ্ধতা? এবার আরোহী আমাকে বলল, কি হয়েছে মুগ্ধ? কাঁদছিস কেন? প্লিজ বেরিয়ে যা আরোহী আমার রুম থেকে, প্লিজ বেরিয়ে যা, আমার ভালো লাগছে না কিছুই। এটুকু বলেই সবাইকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দরজাটা লাগিয়ে দিলাম। দরজায় পিঠ ঠেকিয়ে বসে দুই হাঁটুর মাঝে মাথা গুজে বসে শব্দ করে কেঁদেই যাচ্ছি। আরোহী আমার এই রাগের কারণ কিছুই বুঝতে পারলো না। ভীষণ মন খারাপ হলো আরোহীর। অয়ন এই প্রথমবার নিজে থেকে আরোহীর সাথে কথা বলল। আরোহীকে বলল, আরোহী আমার সাথে এসো, ভাইয়া ভাবিকে সামলে নিবে। এটুকু বলেই অয়ন আরোহীর হাত ধরে টেনে নিয়ে গেল। আরোহী কোনো কথা বলছে না। অয়ন আরোহীর দিকে তাকিয়ে বলল, মন খারাপ তোমার? মুগ্ধতা হঠাৎ এমন করছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। ভাবিকে ভাইয়া ম্যানেজ করবে, বাট ভাবির ওভাবে চিল্লাচিল্লিতে তোমার মন খারাপ হয়েছে তাই না? না, তেমন কিছু নয়, আমি চোখ দেখলেই বুঝতে পারি। আজ আপনি ভালোই কথা বলছেন, কিন্তু আজ তোমার মন খারাপ এই জন্য। একটা লবণযুক্ত চা খাওয়াবেন প্লিজ? চা খাবেন? আজ তুমি খাওয়ালে খাবো। চা খেতে খেতে তোমার একটা ছবি আঁকবো। রিয়েলি? হুম। আর এরই মাঝে ভাবির মন ভালো হয়ে যাবে, আর ভাবি তোমার কাছে চলে আসবে রাগ করেছো কিনা জিজ্ঞাসা করতে। ভাইয়া ভাবির মন ভালো করেই ছাড়বে। আয়াস উত্তেজিত হয়েই দরজায় ধাক্কা দিচ্ছে আর আমাকে ডাকছে, মুগ্ধতা প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ মুগ্ধতা। আমি নিশ্চুপ হয়ে আছি। আয়াস আবারও বলছে, আমি কি করেছি মুগ্ধতা, প্লিজ আমাকে বলো। আমি চুপ করে আছি, কোনো কথা বলছি না। আমার অপরাধটা কি একটাবার বলো। আমি কি অন্যায় করেছি সত্যি আমি বুঝতে পারছি না। তুমি চাইলে আমি আমার পুরো ক্যান্টনমেন্টের মাঝে 100 বার কান ধরে ঘুরবো, তবুও বলো আমি কি করেছি। আমি এবারও কোনো উত্তর দিলাম না। আয়াস আবারও বলল, তুমি কি দরজা খুলবে না? আমাকে টেনশন দিও না প্লিজ মুগ্ধ। আমার সামনে থেকে যা খুশি তুমি বলো, বাট দরজাটা বন্ধ করে থেকো না। আমি চুপ করে কেঁদেই যাচ্ছি। আয়াস এবার কঠিন সুরে বলল, তুমি খুলবে না তো? ওকে ফাইন, বাইরে এসে আমাকে তুমি আর পাবে না, আমার মুখ আর দেখতে হবে না তোমাকে। আয়েশের এই কথাটা শুনে ভয় পেয়ে গেলাম আমি। দ্রুত দরজাটা খুলে দিলাম। আয়েশ অত্যন্ত মন খারাপ করে অসহায় মুখে তাকিয়ে আছে আমার দিকে। আয়েশের অসহায় মুখ দেখে নিজেকে সামলাতে পারলাম না। আয়েশকে জড়িয়ে ধরে ভীষণ জোরে কেঁদে দিয়ে বললাম, আমার ভাগ্য এত খারাপ কেন আয়েশ? কেন সত্যিকারের ভালোবাসা আমার ভাগ্যে নেই? আমার অপরাধটা কি আয়েশ? আমি কি খুব খারাপ যে কেউ ভালোবাসে না আমাকে? মুগ্ধতা, মুগ্ধতা, কেন এমন করছো? এমন কোনো ব্যাপার নেই। কে বলেছে তুমি খারাপ আর তোমার ভাগ্য খারাপ? আর কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? কেউ ভালোবাসে না আমাকে, কেউ ভালোবাসে না। আপনিও আমাকে ভালোবাসেন না। কেন ভালোবাসেন না আয়াস? কেন কেন? আমি এখনো ভালো বউ হতে পারিনি এই জন্য? নাকি আমি আপনার বউ হবার যোগ্যতা রাখি না? আমি মানছি আমার লাইফে কেউ ছিল, আমি আপনাকে অনেক কিছু বলেছিলাম, কিন্তু আমি ভালো মন্দ ভেবে বলিনি। ওই একটা ভুল ছাড়া আমি কি ভুল করেছি? বিয়ের পর কি আমি আমার অতীত নিয়ে ভেবেছি? আমি তো সব অতীত ভুলে গিয়েছি। আপনি কেন আপনার অতীতটাকে ভুলতে পারছেন না? কোন অতীত? কিসের অতীত? আর কি বললে? আমি তোমাকে ভালোবাসি না? জানতে চাও তোমাকে ভালোবেসে পাবার জন্য কত কি করেছি আমি? আপনার আর আরোহীর অতীত আমি সব বুঝতে পেরেছি।
আপনার আর আরোহীর রিলেশন ছিল। কেন আরোহীকে কষ্ট দিয়ে আমাকে গ্রহণ করলেন? কেন এত নাটক? দুজনে যদি রিলেশনেই ছিল, কেন দুজনে বিয়েটা করলেন? আপনাদের কোন নাটকে আমাকে জড়ালেন? কি শত্রুতা আমার সাথে? আরোহীর কিসের প্রতিশোধ নেওয়ার ছিল? সব আপনি জানেন। মুগ্ধতা, তোমার সব প্রশ্নের উত্তর এক্ষুনি দিচ্ছি আমি। বাট তার আগে আমি এটা জানতে চাই, তোমার চোখে পানি কেন? কিসের কষ্ট মুগ্ধতা? কেন কাঁদছো? কেন কষ্ট পাচ্ছ? আরোহী, সারিকা, যার সাথেই আমার রিলেশন থাকুক না কেন, তোমার তো কষ্ট পাবার কথা নয়। তুমি তো আমাকে ভালোবাসো না। কাঁদতে কাঁদতে আয়েশের গেঞ্জি বুকের কাছে খামচে ধরে বললাম, ভালোবাসি, ভীষণ ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমার বলা ভালোবাসি শব্দটা আয়েশের কান ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করে নিউরনে ছড়িয়ে পড়ল। আয়েশ আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বলল, পৃথিবীর সব থেকে দামি কথাটা শোনার সৌভাগ্য আজ হলো। আজ আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আমার এই জীবনে আর কিছুই চাওয়ার নেই। মুগ্ধতা, আমার জীবনে সব থেকে বড় উইকনেস কি জানো? আয়াসের এমন প্রশ্নে আমার মাঝে কোনো হেলদোল প্রকাশ পেল না। আমি কেঁদেই যাচ্ছি, আমার দিক থেকে কোনো উত্তর না পেয়ে। আয়াস বলল, তোমার চোখের পানি। পৃথিবীর এমন কোনো কারণ নেই যেটা আমাকে কষ্ট দিতে পারে। বাট তুমি কাঁদলে, তোমাকে কষ্ট পেতে দেখলে আমার ভেতরে তীব্র যন্ত্রণা হয়। পৃথিবীর সব প্রেমিকেরই বোধ হয় এমন হয়। যাকে ভালোবাসে তার চোখের পানি সহ্য করতে পারে না, তার কষ্ট দেখতে পারে না। একজন প্রেমিক তার প্রিয়তমার মুখের হাসির জন্য অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারে, অনেক ভয়ঙ্কর কাজও নিমিষেই করতে পারে। প্রেমিকার মুখের হাসি প্রেমিক হৃদয়ে পৃথিবীর সর্বোচ্চ প্রশান্তি এনে দিতে পারে। তুমি কাঁদছিলে, তোমার চোখ দিয়ে পানি বেরোচ্ছিল, তুমি ছটফট করছিলে যন্ত্রণায়। তোমার চোখের পানিতে লেপ্টে যাওয়া কাজল দেখে আমার বুকের এইখানটায় তীব্র যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণা বোধ হয় কয়েক যুগেও কমবে না মুগ্ধতা। তোমার প্রতি আমার ভালোবাসা এতটাই তীব্র আর গভীর। টেনশনে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাকে কষ্ট পেতে দেখে বুঝতে পারছিলাম না কিভাবে তোমার কষ্টটা কমাবো। পৃথিবীতে যদি এমন কোনো ম্যাজিক থাকতো, সেই ম্যাজিকের বিনিময়ে তোমার ভেতরের সব কষ্ট নিংড়ে আমার ভেতরে নিয়ে নিতাম। পৃথিবীর সব সুখ তোমার মাঝে এনে দিতাম। আয়েশের দিকে তাকিয়ে দেখি ওর চোখ অশ্রুসিক্ত। ওরও কি আমার মতোই কষ্ট হচ্ছে? কিন্তু ওর কেন কষ্ট হবে? কাঁদতে কাঁদতে হেসকি তুলে বললাম, আপনি আমাকে ভালোবাসেন? আয়েশের চোখ জোড়া গভীর চাহনিতে তাকিয়ে আছে আমার দিকে। সেই চোখে ভীষণ যন্ত্রণা, ভীষণ কষ্ট। ক্লিয়ার বোঝা যাচ্ছে সেটা। পুরুষ মানুষ তাই হয়তো আমার মতো ভ্যা ভ্যা করে চিৎকার করে কাঁদতে পারছে না। আয়েশ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা, আমার চোখের দিকে তাকাও মুগ্ধ। এই প্রথমবার আয়েশ আমাকে মুগ্ধ বলে ডাকলো। আমার কাছে মানুষগুলো এতদিন যেভাবে ডেকেছে, আজ আয়েশও আমাকে তাদের মতোই মুগ্ধ বলে ডেকেছে। আয়েশের মুখে মুগ্ধ ডাকটা যেন আরো বেশি মধুর লাগছে, অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা লাগছে শুনতে। ভালো লাগার আরেক দফা বেড়ে গেল আমার। আয়েশের চোখের দিকে তাকালাম আমি। আয়েশ আমাকে তাকিয়ে থাকতে দেখে বলো, বহু কাল ধরে শুনে আসছি চোখ নাকি মনের কথা বলে। আমার চোখ কি কিছুই বলে না মুগ্ধ? আমার চোখ দেখে কি আজও সন্দেহ হয় তোমার? নিজেকে সামলে নিয়ে এবার বললাম, তাহলে আরোহীর সাথে কি আপনার, কি ছিল আপনাদের? কেন দুজনের রিলেশনে থাকার পরেও আমাকে বিয়ে করলেন? আমি দুই হাত চুলের মধ্য দিয়ে শক্তভাবে চুলটা টেনে মাথা নিচু করে বললাম, আমি জাস্ট পাগল হয়ে যাব এইসব ভাবতে ভাবতে। প্লিজ আমায় বলুন, আপনারা দুইজন কি লুকাচ্ছেন? আয়েশ আমার চুল থেকে হাত দুটো সরিয়ে নিয়ে বলল, আরোহীর সাথে আমার কোনো রিলেশন ছিল না মুগ্ধ। আরোহী আমার চোখে শুধুই তোমার বোন ছাড়া আর কিছুই না। তোমাকে পেতে আমাকে সাহায্য করেছে এতটুকুই। আচ্ছা, আমাকে কি এতটা খারাপ পুরুষ মনে হয় তোমার, যে একটা মেয়ের সাথে রিলেশন করে তাকে কষ্ট দিয়ে তারই বোনকে জোর জবরদস্তি করে বিয়ে করব?
আচ্ছা, আমার সাথে এতদিন থেকে কি তোমার তাই মনে হয়? আমি কি এতটাই ব্যক্তিত্বহীন জঘন্য পুরুষ যে কোনো নারীর মন ভাঙবো? নারীর মনকে আমি সব থেকে বেশি রেসপেক্ট করি। নারীর মনের সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। সৃষ্টিকর্তা কত যত্ন নিয়ে নারীর মন সৃষ্টি করেছেন। এত মায়া, এত মমতা, এত ভালোবাসা নারীর মনে থাকে, যার হাজার ভাগের এক ভাগও পৃথিবীতে নেই। নারীর মন, এ যে পুরুষ আঘাত করে, সেই পুরুষের মৃত্যুদণ্ড হওয়া উচিত। নারী আছে বলেই পুরুষ মানুষ পরিপূর্ণ। নারী আছে বলেই পুরুষের অস্তিত্ব আছে পৃথিবীতে। নারীর ভালোবাসায় একটা পুরুষ পৃথিবীর সর্বোচ্চ সুখ অনুভব করতে পারে। একজন মা, একজন স্ত্রী, একজন বোন, সবার নিখুঁত ভালোবাসা পেয়ে একটা অগোছালো পুরুষ নিজেকে গুছিয়ে নিতে পারে। নারী মানেই ভালোবাসা। যে পুরুষ একজন নারীর প্রকৃত ভালোবাসা পেয়েছে, সেই পুরুষকে সুখের জন্য আর সামনে পেছনে তাকাতে হয়নি। ভালোবাসায় ওই নারীটা সাথে থাকলেই সারাক্ষণ ভালোবাসা অনুভব হয়। নারী পুরুষ মিলেই সুন্দর পৃথিবী। দেখুন, আমি এত কিছু শুনতে চাই না। আমাকে শুধু এইটুকু বলেন, আরোহীর সাথে আপনার কি? আরোহীর কার সাথে রিলেশন করত? ব্যাস এতটুকুই জানতে চাই। আরোহীর সাথে আমার অত্যন্ত ভালো একটা রিলেশন, সেটা তোমার জন্য। শোনো, আমি এটুকু বুঝতে শেখার পর থেকেই মা বলতো কোথাও প্রেম করার প্রয়োজন নেই, তোমার জন্য মেয়ে দেখে রেখেছি। মায়ের কথায় অনেক আপত্তি জানিয়েছিলাম আমি। চিনি না, জানি না, এমন একটা মেয়েকে কেন বিয়ে করব? একদিন দেখলাম আরোহী আমাদের বাড়িতে। এটা আরোহী মেয়ের কাজিন। সেখান থেকেই আমাদের টুকটাক কথা হতো। বসন্ত উৎসবের দিন মা বলল, যাও মেয়ে দেখে এসো। দেখে পছন্দ না হলে আমি আর জোর করব না। বসন্ত উৎসবে অনেক মানুষের ভিড়। আরোহী আমাকে ইশারায় দেখালো তোমাকে। তোমার হলুদ শাড়ি, লাল লিপস্টিক, মাথায় ফুলের ব্যাড। আমার ব্যাস একবার দেখেই কাজ হয়ে গিয়েছিল। আমার বসন্তটা তুমিময় বসন্ত হয়ে গেল। দূর থেকে কতগুলো ছবি তুলেছিলাম, আমি অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম। নারী এতটাও মায়াবতী সুন্দরী হতে পারে? নামের সাথে চেহারার দারুণ মিল পেলাম। আসলেই তুমি মুগ্ধতায় ভরপুর ছিলে। প্রথম দেখাতেই ভীষণ ভালো লেগে যায়। এদিকে মায়েরও দীর্ঘদিনের পছন্দ। তোমাকে নিয়ে ভাবতে ভাবতে একতরফা ভীষণভাবে ভালোবেসে ফেললাম। তবে তোমার তখন অভির সাথে রিলেশন ছিল। অভিতে মগ্ন তুমি। আমার মতো হ্যান্ডসাম ছেলে তো তোমার চোখেই বাঁধলো না। আমি যখন জানলাম তোমার অন্য জায়গায় রিলেশন আছে, আমি বাদ দিয়ে দিলাম তোমাকে নিয়ে ভাবনা। ভেবেছিলাম কারোর ভালোবাসা কেড়ে নেওয়া উচিত নয়। তোমার অধিকার আছে যাকে ভালোবাসো তার সাথে জীবন কাটানোর। কিন্তু তোমার মা, বাবা, খালা, খালু সবাই আমাকে বলল, মুগ্ধতা ছোট মানুষ, ঠিক আর ভুল বোঝার বয়স ওর হয়নি। নিজের জীবনের সঠিক মানুষ চয়েস করার ক্ষমতা মুগ্ধতার হয়নি। মুগ্ধতা যে ছেলের সাথে রিলেশনে আছে, ছেলেটা ভালো নয়, ছেলেটার চরিত্রের সমস্যা আছে। মুগ্ধতার ওই ছেলের সাথে বিয়ে হয়ে গেলে মুগ্ধতার জীবনটাই নষ্ট হয়ে যাবে। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ছেলেটা সত্যি খারাপ। কিন্তু কে তোমাকে বোঝাবে তখন? তুমি কি বুঝতে চাইতে তোমাকে ভালোবাসি আর তোমার জীবনটা যাতে নষ্ট না হয়? তাই আরোহী, তোমার ফ্যামিলির বাকি সবাই মিলে বিয়ের প্ল্যান করে তোমাকে বিয়ে করেছি। আচ্ছা, আমি কি ভুল করেছিলাম মুগ্ধতা? সেদিন যেটা করেছিলাম অন্যায় করেছিলাম, কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে কি সেদিন ওই ভুলটা করা ছাড়া আর কোনো উপায় ছিল? সেই দিন ওই ভুলটা না করলে কি একজন প্রেমিক হিসাবে নিজের দায়িত্ব পালন করতে পারতাম? মুগ্ধতা আরোহী সহ বাকি সবাই যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। বিলিভ মি, শুধু তোমার জন্য। সেদিনের করা অন্যায়ের শাস্তি তুমি চাইলে আজ আমায় দিতে পারো। বলো, কি শাস্তি আমাকে দিতে চাও মুগ্ধতা? আমি মাথা পেতে নিব। আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। পরিবারের মানুষগুলোকে চিনতে ভুল করেছি আমি। আজ বুঝতে পারছি মা বাবার থেকে বেশি সন্তানের ভালো আর কেউ চাইতে পারে না। আয়েশের দিকে তাকিয়ে ভাবছি এক জীবনে কতটা পূর্ণ করলে আয়েশের মতো জীবন সঙ্গী পাওয়া যায়। আমি কি কোনো দিক থেকে আয়েশের যোগ্য? সেদিন যার প্রতি ভীষণ রাগ আর ঘৃণা হয়েছিল, আজ তার প্রতি সীমাহীন রেসপেক্ট আমার। আয়েশের তুলনা সত্যি কারোর সাথে করা সম্ভব নয়।
আমার জীবনটা ছন্ন ছাড়া হয়ে যেত। আয়াস আমার সব অবহেলা মেনে নিয়ে অপেক্ষায় ছিল আমার ভালোবাসার। মাঝে মাঝে ভীষণ আনন্দে ও কান্না আসে। আমার এবার তাই হলো। আয়াসের ভালোবাসার গভীরতার কথা ভেবে ভীষণ কান্না পাচ্ছে। নারীকে এতটা সম্মান করে যে পুরুষ, সেই পুরুষ সত্যি মহান। আবারও কেঁদে দিলাম আমি। আয়েশ আবার আমার মাথাটা ওর বুকের সাথে নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, হৃদয়ের স্পন্দন শোনো তুমি মুগ্ধতা, প্রতিটা স্পন্দনে তোমার জন্য ভালোবাসার কথাই বলছে। ঠিক এইভাবেই আমার বুকের বাঁ পাশে তুমি থাকবে। আমার আবেগপ্রবণ কান্না যেন থামছেই না। আয়েশ এবার দুষ্টুমি করে বলল, আমি কি আদর করছি না এই জন্য কান্না থামছে না? আরে বাবা, করবো তো আদর। তোমার হাজবেন্ড অনেক রোমান্টিক একটা ছেলে, একদম কেঁদো না। এবার আমি কান্নার মাঝে হেসে দিয়ে বললাম, এত ফাজিল কেন আপনি? তোমার মুখে এই কথাটা শুনতেই আমার সব ফাজলামি অনেক কিউট লাগে। তুমি যখন লজ্জা পেয়ে এইভাবে কথা বলো। দেখছেন আমি কাঁদছি অন্য কারণে, আর আপনি উল্টোপাল্টা বলছেন। আয়েশ আমার কপালে চুমু দিয়ে বলল, আর কেঁদো না, কখনো কেঁদো না, ভুলেও কেঁদো না, আমি আছি তো। আয়েশের দিকে এবার স্নিগ্ধ নয়নে তাকালাম। আমার ভেতরে আর কোনো চিন্তা নেই, দুঃখ নেই, কষ্ট নেই। রিল্যাক্স ভাবে তাকিয়ে রইলাম। আয়েশ আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, যাও, আরোহীর কাছে যাও, কথা বলো গিয়ে। আরোহীকে প্লিজ কখনো বলবেন না যে আমি মাইন্ড করেছিলাম আপনি আর আরোহীকে নিয়ে। আয়েশ মিষ্টি হাসলো। সেই হাসির দিকে তাকিয়ে ভীষণ রকমের ক্রাশ খেলাম আমি। তার মুখের হাসি যেন সর্বশ্রেষ্ঠ হাসি। এদিকে ওদিকে তাকিয়ে আরোহীকে কোথাও দেখলাম না। অয়নের রুমের দিকে গিয়ে দেখি দুইজনে চা খাচ্ছে আর হাসছে। আমি একটু শব্দ করে গলা ঝেড়ে নিয়ে বললাম, আমি কি চায়ের পার্টনার হতে পারি? অয়ন আর আরোহী দুজনেই হাসি মুখে তাকালো। আমাকে দেখেই বোধ হয় দুজনে একটু বেশি খুশি হলো। অয়ন খুব এক্সাইটেড হয়ে বলল, হ্যাঁ রে ভাবি, এসো এসো, চা খাবে তুমি? তুমি খেলে আমি এক্ষুনি বানিয়ে এনে দেব। আরোহী বলল, নিরীহ দুলাভাইটাকে এইভাবে অত্যাচার করে আসলি তাই তো? আরোহীর দিকে তাকিয়ে ভীষণ অনুশোচনা হচ্ছে। কিছুক্ষণ আগেই মিসবিহেভ করেছি ফেলেছি। মন খারাপ করে আরোহীকে বললাম, রাগ করেছিস আরোহী? কান ধরে বললাম, আসলে। আরোহী আমাকে থামিয়ে দিয়ে বলল, কোনো কিছুর জন্য তোকে কৈফিয়ত দিতে হবে না, আমরা তোর আপনজন। রাগ হলে আমাদের সাথে চিল্লাবি, এটাই তো রুলস। সত্যি রাগ করিসনি? অয়ন বলল, না ভাবি, তোমার বোন এমনিতেই ধুরন্ধর আছে, তবে মেয়ে ভালো কিন্তু। অয়ন আর আরোহীর মাঝে দেখছি বেশ মিল হয়েছে। অয়ন আজ আরোহীর প্রশংসা করছে, ব্যাপারটা বেশ ভালোই লাগলো। 10 দিন পর আয়াস ছুটি নিল। আয়াসের একমাত্র মামার মৃত্যুবার্ষিকী। আয়াসের মামা আর মামির নাকি এই একই সাথে মৃত্যু হয়েছিল, তবে সেটা সাধারণ মৃত্যু নয়, তাদের খুন করা হয়েছিল। মানুষ এত নিষ্ঠুর হতে পারে কিভাবে? সামান্য একটু ঝামেলায় মানুষ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে কিভাবে? আমি নতুন বউ, অনেক কিছুই জানি না, তবে শুনেছি অনেক ঘটনা আছে আয়েশের মামা মামিকে নিয়ে। আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলাম সব কিছু গুছিয়ে নিয়ে। এইদিকে অ্যাডমিশনও শুরু হয়ে গিয়েছে। প্রিপারেশন ভালো নেই, তবুও আয়েশের ইচ্ছা আমি যেন সব জায়গায় পরীক্ষা দেই। আমরা একটা প্রাইভেট কার ভাড়া করে গাজীপুরে পৌঁছালাম। গাড়ি এসে সোজা আয়েশের বাড়ির গেটে থামলো। আয়েশের মা বাবা আমাদের জন্য গেটে অপেক্ষা করছিলেন। গাড়ি থেকে নামতেই আয়েশের আম্মা আমাকে জড়িয়ে ধরলেন। শাশুড়িও এত ভালো হয় আগে জানতাম না। নিজের মায়ের কাছে আসি নাকি শাশুড়ির কাছে আসি বুঝতেই পারি না। বাড়িতে প্রবেশ করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শাশুড়ির সাথে গল্প জুড়ে দিলাম। এতদিন যশোরে কি কি করেছি সব গল্প করলাম। রৌদ্র উজ্জ্বল দুপুর, চারিদিকে ভীষণ উত্তপ। ঝলমলে রোদে বাতাসেও যেন গরম হাওয়া দিচ্ছে। বন্দি ঘরের ভেতরে উঠানে বালতিতে পানি রাখা আছে। কোথা থেকে দুইটা শালিক উড়ে এসে বালতির উপরে বসলো। তাদের মনে হয় ভীষণ পানির তেষ্টা পেয়েছে। শালিক দুইটা পানি একবার ঠোঁটে নিয়ে এলো আর নিল না, কেননা রোদের তাপে পানি আগুনের মতো গরম হয়ে আছে। ইস, শালিক দুইটার বোধ হয় ভীষণ পানি পিপাসা পেয়েছে। আমি দ্রুত একটা মাটির বাসন ঘর থেকে নিয়ে এনে তাতে একটু ঠান্ডা পানি নিয়ে আম গাছের নিচে ছায়ায় রাখলাম, কিন্তু ভীষণ মুশকিল, শালিক সেই পানি চোখেই দেখছে না। শালিকের নজরে পানি দেখানোর জন্য ভীষণ চেষ্টা করলাম, কিন্তু শালিক তা দেখছেই না। পরে গিয়ে যেদিকে পানি রেখেছি শালিক দুটোকে সেই দিকে তাড়িয়ে দিলাম।
কিন্তু তাতেও শালিক উড়ে গিয়ে আম গাছের উঁচু ডালে বসলো। চেষ্টা করেও আর তাদের নামানো গেল না। বারান্দা থেকে আয়েশের আম্মা অয়নকে বলছে, দেখ তোর ভাবি কি করছে, পাখিদের খাওয়ানোর জন্য নিজে রোদে দাঁড়িয়ে আছে। আরোহী বলছে, এটা ওর ছোটবেলার অভ্যাস, পাখিদের খাবার খাওয়াতে ওর খুব ভালো লাগে। অয়ন আমাকে ডেকে বলল, ভাবি রোদে থেকো না, গরম লেগে যাবে, চলে এসো, শালিক পাখি আমি তোমাকে কিনে এনে দেব। আয়াস এসে বলল, মা, মুগ্ধতার মন কত ভালো দেখো, পাখির কষ্ট দেখেও ও সহ্য করতে পারে না। এই জন্যই তো তুই বিয়ে করতে চাসনি, তাই না? মা, আমাকে এখন এসব বলে মুগ্ধতার সামনে ফাঁসিয়ে দিও না। আমি সবসময় চেয়েছি বিয়ে করতে। মা ছেলের মজার ঝগড়া দেখে আমি হাসছি। শালিক পাখির জন্য অপেক্ষা না করে বারান্দায় চলে এলাম। গরমে চুলে কখনো তেল ইউজ না করতে করতে চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো হয়ে গিয়েছে। মাথার অবস্থা একদম কাকের বাসা। সামনে কিছু ছোট ছোট চুল গজিয়েছে, সেগুলো বারবার উড়ে সামনে আসতেই বেশি গরম লাগছে। আবার বারবার হাত দিয়ে সামনে আসা চুলগুলোকে উঁচিয়ে মাথার উপরে দিচ্ছি। শাশুড়ি আম্মা মাথার এমন অবস্থা দেখে আমার হাত ধরে টেনে এনে নিচের সিঁড়িতে বসিয়ে দিলেন আর নিজে ওপরের সিঁড়িতে বসলেন। শাশুড়ির হাতে একটা স্টিলের বাটি, যার মধ্যে তেল রাখা আছে। এইদিকে তেল দেখলে ভয় পাওয়া আমি কিছুতেই তেল ব্যবহার করি না গরমকালে। তেলে যেন গরমটা আরো বেশি লাগে। শাশুড়ি মাকে বললাম, আম্মা তেল দিয়ে কি হবে? আম্মা মাথায় তেল দেওয়ার পরে বললেন, তোমার মাথায় লাগিয়ে দিব, তাহলে চুলগুলো আর উড়ে বেড়াবে না। মাথায় নিয়মিত তেল লাগালে মাথা ঠান্ডা থাকে। এটা কিসের তেল আম্মা? এটা খাঁটি নারকেল তেল মা, গাছের নারকেলের তেল। আমাদের বাড়ি তো নারকেল গাছ নেই আম্মা, তাহলে খাঁটি নারকেল তেল কোথায় পেলেন? আমার বাবার বাড়ির নারকেল গাছের অভাব নেই, বিশাল বড় বাড়ি, নারকেল বাগান, সুপুরি বাগান। আমার বাবার অনেক সম্পত্তি ছিল। এখনো বাড়িতে কে থাকে আম্মা? আয়েশের আম্মা ভীষণ দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লেন। এখনই যেন কেঁদে ফেলবেন, কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে ওনার। কিছুক্ষণ দম নিয়ে বলেন, কেউ নেই মা ওখানে, একটা দুর্ঘটনা সবকিছু তছনছ করে ফেলেছে। মামা আর মামিকে খুন কেন করেছিল আম্মা? কিসের শত্রুতা ছিল? আমার ভাই ছিল অত্যন্ত ভালো একটা ছেলে, কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। ভাই রিলেশন করে নিজের পছন্দ করে বাড়িতে না জানিয়ে দুজনে বিয়ে করেছিল। আমার বাবা এলাকার চেয়ারম্যান ছিল। বাবা একজন সম্মানীয় মানুষ। জানোই তো, মানুষ একটু বদনামের সুযোগ পেলে আর ছাড়ে না। এলাকায় বাবার সম্মানের একটা ব্যাপার ছিল, মানুষজন ছিছি করছিল। হঠাৎ বাবা ব্যাপারটা মেনে নিতে পারেনি, ভাইকে বাড়িতে উঠতে দেয়নি। তবে আমার সাথে যোগাযোগ ছিল। ভাইয়ের বিয়ের বছরেই নির্বাচন ছিল, বিরোধী পক্ষ হেরে যায় নির্বাচনে। বাবা জিতে যাওয়ার পরেই আমাকে বলেছিল আমার ভাই আরমান শরীফকে আবারও ধুমধামের সাথে বিয়ে দিবে। সেই রকমই কথাবার্তা এগোচ্ছিল। ভাইয়ের শ্বশুর বাড়িতে বাবা মা আমরা সবাই যাওয়ার জন্য দিন তারিখ ঠিক করলাম। তার আগের দিন রাতেই কেউ একজন আমার ভাইকে খবর দেয় আমার ভাই যেন তার বউকে নিয়ে বাবার সাথে দেখা করে। বাবা দেখা করতে চাইছে, তবে কেউ যেন না আসে। আমার ভাই অত্যন্ত খুশি মনে তার বউকে নিয়ে সন্ধ্যার পরে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু আমরা কোনো খবর দেইনি। সেই রাতেই ভাই আর ভাইয়ের বউকে নির্মমভাবে খুন করা হয়। পরের দিন এলাকার লোকজন জড়ো হয়ে যায় চেয়ারম্যানের ছেলের লাশ দেখে। সেদিনের পর থেকে চোখের পানি আজও মোছেনি আমার। আমার বাবা আর মা ভাইয়ের মৃত্যুর 1 বছরের মাঝেই মারা যান স্ট্রোক করে। একমাত্র ছেলের মৃত্যুর আঘাত সহ্য করতে না পেরে আমার মা বাবা মারা যান। বাবার শুধুমাত্র একটাই আফসোস ছিল, কেন মানুষ, সমাজ আর সম্মানের কথা ভাবলাম। আজ যদি ছেলের ভালোবাসা মেনে নিতাম, তাহলে ছেলেকে হারাতে হতো না। মা সারাক্ষণই বাবাকে দোষারোপ করে গিয়েছেন। বাবা নিজেও অনুশোচনায় ভুগেছেন। নিজ চোখে আমার বাবা মা ভাইকে ধ্বংস হতে দেখেছি। যেন মুগ্ধতা, আজ এতগুলো বছরে আমি আজও স্বাভাবিক হতে পারিনি। চোখের সামনে এক এক করে মা বাবা ভাই বোন সবাইকে একেবারে নিঃশেষ হতে দেখলাম। এই দিনগুলো আমার জীবনের সব থেকে বড় কষ্টের মুহূর্ত। আপনজন হারানোর মতো যন্ত্রণা এই পৃথিবীতে কোথাও নেই। বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। রাত হলেই আমি ঘুমাতে পারি না। তোমার শ্বশুর আমাকে নিয়ে ভয়ে থাকতেন, আমি নিজের কোনো ক্ষতি না করে ফেলি সেই ভয়। এতক্ষণ আমি যেন কোনো গভীর ভাবনায় ছিলাম। ভাবনার অতলে হারিয়ে গিয়েছিলাম আয়েশের আম্মার কথা শুনে। এতটা কষ্ট সহ্য করে কিভাবে বেঁচে আছেন?
তাহলে আম্মা? গভীরভাবে ভেবে আমার নিজেরই কান্না চলে এসেছে। খুব কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলাম, আম্মা, ওরা কারা ছিল? বাবার বিরোধী দলে যারা ছিলেন তারাই। তাদের কোনো শাস্তি হয়নি? এখানেই বড় কষ্ট মা। আমরা জানি অপরাধী কারা, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে কিছুই করতে পারিনি। কি বলেন আম্মা? এত বড় পাপের পরেও অপরাধী ঘুরে বেড়াচ্ছে? ঘুরুক মা, ইহকালে মানুষকে ফাঁকি দিতে পারবে, কিন্তু পরকালে কি হবে? সেখানে কেউ ছাড় পাবে না। এই কালের হিসাব সেই কালে হবেই। ভীষণ খারাপ লাগলো আয়েশের আম্মার কথা শুনে। ওনার জীবনে কত কষ্ট, নিজেকে কিভাবে সামলান উনি। বেশ মন খারাপ করেই বসে আছি। আমি আর আয়েশের মামা মামির ঘটনা ভেবে যাচ্ছি। এরই মাঝে অয়ন টিউশন থেকে ফিরে এলো, হাতে কয়েকটা চকবার। আয়ান আমার হাতে আইসক্রিমের প্যাকেটটা দিয়ে বলল, ভাবি, তোমার বোনকে 2টা দিও। 2টা কেন? সে 2টা চেয়েছে। চেয়েছে? আমি টিউশনিতে যাওয়ার সময় জিজ্ঞাসা করেছিলাম কি খাবেন, উনি বললেন 2টা চকবার খাবেন, তাই আর কি। অয়নের হাতে 3টা চকবার দিয়ে বললাম, তোমার উনিকে তুমি তোমার নিজের হাতে দিয়ে এসো ভাই, যাও। অয়ন আইসক্রিম নিয়ে বেশ লজ্জা মাখা সুরে বলল, আমার উনি মানে ভাবি, ব্যাপারটা মোটেও ভালো নয় কিন্তু। তাহলে কি অয়ন ব্যাপারটা? আরুটা কি? কোন আরু? দেখলাম খাতায় ছবি এঁকে লিখেছো আরু। ও, ওইটা? ওইটা আমার এক পড়াতো ফুপ্পি ভাবি। ফুপ্পি বলেছিল এঁকে দিতে, তাই আর কি। ও আচ্ছা, যাও, চকবার গলে যাচ্ছে। অয়নকে তাড়া দিয়ে আমি চকবার নিয়ে আমাদের রুমে এলাম। রুমে ঢুকে দেখি আয়েশ গায়ে গেঞ্জি খুলছে। আমাকে দেখেই বলো, ঠিক এই টাইমে তোমাকে আসতে হলো? কোন টাইমে? আমার জামা কাপড় খোলার টাইমে? এসেই যখন পড়েছো? কাম ফার্স্ট ডিয়ার মিসেস, উন্মুক্ত বুক তোমার জন্য অপেক্ষা করছে। হাগ মি বেবি ডল। আর কি মাথায় সারাক্ষণ এসবই চলে? ডাকবো, বলবো আপনার আম্মাকে, আপনি সারাদিন আমাকে এসব অসভ্য কথা বলেন। প্লিজ বলো, অনেক উপকার হবে। বললাম কিন্তু। আচ্ছা, আমি তোমাকে হেল্প করছি। বলেই আয়াস ওর আম্মাকে ডাকলো। মা, আম্মা, আম্মু, তোমার বৌমা তোমাকে ডাকছে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবে। প্লিজ দ্রুত এসো। মানে আয়াস সত্যি সত্যি তার আম্মাকে ডাকলো। আমি চোখ বড় বড় করে আয়াসের দিকে তাকিয়ে আছি। সিরিয়াসলি সে চাইছে আমি তার আম্মাকে এসব বলি। মুহূর্তের মাঝে আয়াসের আম্মা আমাদের রুমে প্রবেশ করল। আর আয়াস সাথে সাথে ওয়াশরুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। কত্তবর ফাজিল হলে আমাকে এমন বিপদে ফাঁসিয়ে দিয়ে নিজে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে আছে। আকি তো তাকে এমনি ভয় দেখাচ্ছিলাম। এসব কি কেউ কোনোদিন কারো সাথে শেয়ার করে? এখনই মনে চাচ্ছে ওয়াশরুমের দরজা ভেঙে আয়াসকে বের করে এনে বলি, আম্মা, আমি না, আপনার এই অসভ্য ছেলে কিছু বলতে চাইছে আপনাকে। আয়াসের আম্মা আমার কাছে এসে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে মুগ্ধতা? কিছু বলবে মা? আসলে আমি তো কিছুই বলবো না। এখন এই আয়াসটাকে কি করা উচিত? মুখে অনিচ্ছাকৃত হাসি এনে বললাম, আম্মা, বলছিলাম যে। কি বলবা মা, বলো। আম্মুদের বাড়িতে কি আগামীকাল যাব? হ্যাঁ মা, আগামীকালই যেও। আজ তোমার বাবা বিকালে মার্কেটে যাবে, তোমার আম্মু, বাবা, খালা, খালু সবার জন্য কাপড় কিনে পাঠাবে। তাছাড়া 2টা 4 বাটির টিফিন বক্স কিনতে বলেছি। রান্না করে পাঠাবো। আম্মা, এসবের কি দরকার? সবকিছুরই দরকার আছে মা। আপনার ছেলে আপনাকে মা, আম্মা, আম্মু সব একসাথে ডাকে। ছোটবেলা থেকেই আয়াস যখন যা ইচ্ছা তাই বলেই ডাকে। মা, আম্মা, আম্মু খেয়াল খুশি মতো ডাকে। আয়াসের আম্মা চলে। আমি ওয়াশরুমের দরজা খুব জোরে ধাক্কা মারতে মারতে বললাম, এক্ষুনি দরজা খুলে বাইরে আসুন। আজ আপনার একদিন কি আমার একদিন? আমাকে এইভাবে ফাঁসিয়ে ওয়াশরুমে গিয়ে লুকিয়েছেনে। আয়াস বুঝতে পেরেছে আমি ভীষণ রেগে আছি। এক্ষুনি ঝগড়া শুরু করব। আসলেই রেগে আছি। বেরোক একবার, 7 দিন কথা বলবো না। ভয়ানক রাগী মুডে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমি।
কিন্তু আমার রাগ নিমিষেই ভালোবাসায় পরিণত হয়ে গেল। আয়াস দরজা খুলে বেরিয়ে এই চমৎকার একটা হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আয়াস খালি গায়ে আমাকে দুই হাতে জড়িয়ে নিয়ে আমার মাথা ওর বুকের সাথে মিশিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ বেবি ডল। ভেরি সরি ফর প্রাঙ্ক। ভালোবাসবো তোমাকে, আদর করব তোমাকে, প্রাঙ্ক করব তোমার সাথে, ঝগড়া করব তোমার সাথে, মান অভিমান সবটাই তোমাকে ঘিরে। কিছু মুহূর্ত হঠাৎ করেই ভীষণ প্রিয় হয়ে যায়। আয়াসের দরজা খুলে বেরিয়ে হাসিমুখ ছিল এই বিশ্বের শ্রেষ্ঠ হাসি। আর আমাকে অভিযোগ করার সুযোগ না দিয়ে সোজা বুকের সাথে জড়িয়ে ধরে আই লাভ ইউ জান পাখি বলাটা এতটাই চমৎকার আর মায়ামাখা ছিল, নিমিষেই তার প্রতি ভালোবাসা, ভালো লাগা কয়েকগুণ বেড়ে গেল। আমার ঠোঁটের কোণে তার প্রতি ভালোবাসার লজ্জামাখা হাসি। এভাবে কিছুক্ষণ কেটে যাবার পরে আয়াসকে বললাম, চকবার খান, গলে যাচ্ছে। কে দিল? দেবরজি। আয়াস আমার হাত থেকে একটা চকবার নিয়ে বলল, আমার এখান থেকে একটু খাও, তারপর তোমার ওখান থেকে আমি একটু খাবো। আয়াসের চকবার থেকে আমি কোনোরকম একটু নিলাম, কিন্তু আয়াস আমারটা থেকে অনেকখানি নিল। চকবারটা প্রায় গলে গিয়েছিল, তাই আয়াস দুবার নিয়েই শেষ করে ফেলল। আয়াসেরটা তো আয়াসের হাতেই আছে, আমারটা আর নেই। আয়াসের দিকে তাকিয়ে বললাম, সারা জীবন শুনেছি মেয়েরাই ছলনা করে, এটা আপনার কেমন ছলনা ছিল? ছলনা কোথায়? তোমাকেও সুযোগ দিয়েছিলাম, তুমি নাওনি কেন বেশি? এইবার দিন। না, আর দিব না। আমাকে কি আগে বলে নিয়েছিলেন? এটাই বুদ্ধি, বলবো কেন? গাল ফুলিয়ে বসে পড়লাম বিছানায়। আয়াস দুষ্টমি করেই এমন করেছে, আমিও ইচ্ছা করেই গাল ফুলিয়েছি। আয়াস সব খেলেও আমার কখনো রাগ হবে না, তবে এ রাগ ছিল আয়াসের রাগ ভাঙানোর কারণ হওয়ার জন্য। আয়াস আমার সমনে বসে চকবার আঙুল দিয়ে আমার নাক আর দুই গালে লাগিয়ে দিয়ে বলল, আমার বউ এর জন্য বস্তা বস্তা আইসক্রিম আসবে প্রয়োজনে। জীবনে আইসক্রিমই ফুরাবে না। মুগ্ধতার জামাইয়ের কি সাহস আমার বউয়ের আইসক্রিম খেয়ে নেয়? নাও তো বেবিডোল, তুমি আমার হাতেরটা খাও, বলেই আমার গালে আইসক্রিম দিয়ে দিল। আমিও হেসে আইসক্রিম খেলাম। তার সাথে এই অভিমানটা করতে আমার ভীষণ ভালো লাগে। পরের দিন আম্মা দুপুরের রান্না 12টার মাঝেই শেষ করেছেন। আমি অনেকবার বলার পরও আমাকে রান্না করতে দেননি। আম্মাকে গিয়ে বললাম, আম্মা আমি রান্না করি আজ। আম্মা বললেন, বাসায় একাই রান্না করো, আজ মায়ের হাতের রান্না খাও। মা যখন আর পারবে না তখন এমনিতেই তোমাকেই আমাকে খাওয়াতে হবে। শাশুড়ি মা যে এই মুহূর্তে আমাকে রান্না করতে দিবেন না সেটা ভালোই বুঝতে পারলাম আমি। আমি রান্নাঘরেই দাঁড়িয়ে আম্মার সাথে গল্প করে যাচ্ছি। বিকালে আম্মুদের বাসায় যেতে হবে। আম্মু, বাবা, খালামনি, খালু সবাই ফোন দিচ্ছে ঘন্টায় ঘন্টায়। খালামনিদের বাসা এখান থেকে হেঁটেই যাওয়া যায়। আরোহী বিকালে ওদের বাড়িতে চলে যাবে, আর আমরা আমাদের বাড়িতে যাব। আয়াস এই গরমে পড়ে পড়ে ঘুমোচ্ছে দক্ষিণা জানালা খুলে। আয়াস বেশিরভাগই ফ্যান অফ করেই ঘুমোয়। ফ্যানের বাতাসের থেকে প্রাকৃতিক বাতাসই নাকি আয়াসকে বেশি তৃপ্তি দেয়। আম্মা বলেছে আমি যেন কিছু লেবু ছিঁড়ে নিয়ে আসি। আম্মুদের বাড়িতে পাঠানোর জন্য আমার শাশুড়ি অনেক কিছু রান্না করছে, সাথে বাড়ির গাছেরই লেবু ছিঁড়ে নিয়ে যেতে বলেছে। বাড়ির ওয়ালের সাথে বড় লেবু গাছটার ডালপালা চারদিকে ছড়িয়ে পড়েছে। গাছটা আয়াসের রুমের সাথেই মিশে আছে। আমি লেবু গাছের নিচে গিয়ে লেবু ছিঁড়ছি। লেবু গাছের নিচে ফোনের গান লাউডলি প্লে করে দিয়ে লেবু ছিঁড়ছি। গানের শব্দে আয়াসের ঘুম ভেঙে গেল। আমি জানালার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে লেবু ছিঁড়ছি। আয়াস জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার জামার কলার টেনে ধরল। হঠাৎ করে পিঠ আর ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে চিৎকার দিলাম।
পেছনে তাকাতেই দেখি ঘুম ঘুম চোখে আয়াস বালিশে থুতনি ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বুকে হাত দিয়ে কয়েকটা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে আয়াসকে হাঁপাতে হাঁপাতে বললাম, আশ্চর্য ব্যাপার আপনি। আরেকটু হলে আমি ভয় পেতাম। আয়াস ভ্রু উঁচিয়ে বলল, আরেকটু হলে তুমি ভয় পেতে? তো এইভাবে কেউ ভয় দেখায়? কই ভয় দেখালাম, বউকে একটু কাছে টেনেছি আর কি বা করেছি। না বলে কয় এইভাবে জামা ধরে টান দিলে কে না ভয় পায়, আরেকটু হলে মারাত্মক ভয় পেয়ে যেতাম। ভয় না পেয়েই যে বউ এইভাবে চিৎকার দিতে পারে। ভয় পেলে কি করত? নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরত। এই তুমি ভয় পেলে না কেন বলো তো? না মানে একটু পেয়েছিলাম। আমিও ভয় পেয়েছি মুগ্ধ। কেন? ভর দুপুরে পরী দেখে। পরী কই দেখলেন? এ বাড়িতে পরী আছে নাকি? আমি তাহলে আর একদিন ওই বাড়িতে থাকব না। আছে তো, লেবু গাছে আছে। এমনিতেও আমার এসবে প্রচণ্ড ভয়। ভর দুপুরে এমন একটা কথা শুনে লেবু গাছের দিকে তাকিয়ে ওনায় রাখা লেবুগুলো ফেলে দিয়ে দৌড়ে বাড়ির ভেতরে আসার চেষ্টা করতেই আয়াস আমার হাত টেনে ধরে বলল, আছে মুগ্ধ নামক পরী। তোমাকে একদম আস্ত একটা পরী লাগছে। লেবু গাছের নিচে আমার বউ পরীটা। আয়াস আমার দুই হাতের আঙুলের ভাঁজে আঙুল দিয়ে আলতো পরশে আঙুল চেপে ধরে জানালা দিয়ে দিয়ে মুখ বাড়িয়ে হাতে চুমু দিয়ে মৃদু হাসছে। আয়াসের মৃদু হাসি ভীষণ সুন্দর। সদ্য ঘুম থেকে ওঠা ছেলেটার মাঝে এত প্রেম কিভাবে যে আসে। বেশ লজ্জা পেলাম। কথা ঘোরাতে বললাম, এই গরমে ঘেমে চোখ মুখ বিশ্রী দেখা যাচ্ছে তাই না? এই জন্য এসব বলছেন তাই তো? তোমাকে কি কখনো বিশ্রী লাগতে পারে? তবে মুখ ভীষণ লাল হয়ে গিয়েছে, যার জন্য তোমাকে গোলাপি গোলাপি লাগছে। বাড়িতে অনেক মানুষ আছে, হাত ছাড়ুন, কেউ দেখে ফেলবে। এদিকে এ টাইমে কেউ আসে না প্রিয়তমা। বাবা বাড়িতে নেই, মা ওদিকে বিজি আছে। কেউ বাসায় নেই বলে একজন জানালার ওপাশে আর কেউ জানালার এ পাশে দাঁড়িয়ে থাকব। তুমি ভেবে দেখো কত রোমান্টিক একটা মুহূর্তে দুজন দাঁড়িয়ে আছি। এমন সময় অয়ন এদিকে এগিয়ে এসে বলল, ভাবি কি হয়েছে, এভাবে চিৎকার দিলে কেন? অয়নের চোখ বড় বড় হয়ে গেল আমাকে আর আয়াসকে এইভাবে হাতে হাত ধরে থাকতে দেখে। ছেলেটা এমনিতেই ভীষণ লাজুক, তাতে আমাদের এ অবস্থায় দেখে বোধ হয় পৃথিবীর সব লজ্জা অয়নের উপর ভর করল। অয়ন দ্রুত নিজের হাত মাথায় চালিয়ে দিয়ে মাথা নিচু দিকে তাকিয়ে দ্রুত পেছনে ফিরে চলে গেল। আয়াস এখনো হাত ধরেই রেখেছে। আয়াসকে বললাম, সব আপনার জন্য হয়েছে। অয়ন কি ভাবল বলুন তো? ভাবলেও ভেবেছে তার ভাই আর ভাবি ছিল, এখানে অন্য কেউ ছিল না। এইবার বাবা এসে দেখলে তবেই কি হাত ছাড়বেন? ওইয়ে বাবা আসছে। বাবা আসছে কথাটা শুনেই আয়াস বিদ্যুৎ গতিতে আমার হাত ছেড়ে দিল। আমি মুচকি হাসি দিয়ে লেবুগুলো তুলে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম। লেবুগুলো আম্মার কাছে দিয়ে দিলাম, আম্মা একটা ব্যাগে দিয়ে দিল। বিকালে আলমারি থেকে অনেকগুলা শাড়ি বের করলাম। আজ আম্মুদের বাড়ি শাড়ি পরে যাব। আয়াসের শাড়ি খুব পছন্দের। আমি শাড়ি পরলে আয়াস শাড়ির কুচি ধরবেই। আয়াসের নাকি আমার শাড়ির কুচি ধরতে খুব ভালো লাগে। অনেকগুলা শাড়ি বের করে আয়াসকে বললাম, দেখুন না কোনটা পরব। আমাকে কোন শাড়িতে ভালো লাগবে? আয়াস ল্যাপটপ চাপছে মন দিয়ে, শাড়ির দিকে না তাকিয়েই বলল, তুমি যেটা পরবা ভালো লাগবে। আপনি একটা চয়েস করে দিন না প্লিজ। বললাম তো একটা পরলেই হবে, তোমাকে সব কালারে সুন্দর লাগবে। আচ্ছা, 3 পিচ পরছি। আয়াস সাথে সাথে ল্যাপটপের শাটার অফ করে আমার পাশে এসে একটা গোলাপি শাড়ি নিয়ে বলল, এটা পরো। আমি পরিয়ে দেই। শাড়ি গহনা সবই আমি পরিয়ে দিব। আমিও ঠিক এটাই চাইছিলাম।
আয়াস শাড়ি আর গহনা পরিয়ে দিয়ে বলল, এইবার মেকআপ তুমি করো। আমি ওটা পারি না বেবি ডল। ছোট আয়না আয়াসের হাতে দিয়ে বললাম, এটা আমার সামনে ধরুন, আমি কাজল পরব। আয়াস আমার মুখের সামনে ছোট আয়না ধরে রেখেছে, কিন্তু ওর দু চোখ শহির হয়ে তাকিয়ে আছে আমার মুখপানে। কাজল পরতে পরতে বারবার খেয়াল করছি আয়াসের গভীর চাহনির দিকে। আয়াস মুগ্ধ হয়ে দেখছে আমাকে। ওর বোধহয় পৃথিবীর আর কোনো কিছুর হুঁশ নেই। ওর দৃষ্টিতে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আয়াস আনমনে বলে উঠল, আমার দিবস ও রজনী কাটে তোমার চোখে চেয়ে। আমি ও তাকিয়ে আছি আয়াসের মুখের দিকে। ও আমার দিকে তাকালেই আমি বারবার হাজারবার ওর প্রেমে পড়ে যায়। এই মুহূর্তে পৃথিবীর কোনো সৌন্দর্য আর আমাকে মুগ্ধ করতে পারে না, কেননা নির্দিষ্ট কারো মুগ্ধতায় আটকে গেলে আর কাউকে ভালো লাগে না। আয়াস আমার সেই মুগ্ধতা, যার প্রতি ভালো লাগা, ভালোবাসা সমুদ্রের মতো গভীর আর আকাশের মতো বিশাল। আয়াসের হাতে একটা চিমটি দিয়ে বললাম, হুজুরের বাসা কোথায়, ঠিকানা দিন। আয়াস উহ বলে চিমটি দেওয়া জায়গা হাত বোলাতে বোলাতে বেশ অবাকের সুরে বলল, কোন হুজুর? বুঝতেছেন না তাই না? না তো। যে হুজুরের কাছে গিয়ে আমায় তাবিজ করেছেন। আয়াস ভ্রু উঁচিয়ে সন্দিহান ভাবে বলল, কোন হুজুর আর কিসের তাবিজ বুঝলাম না। তাবিজ টাবিজ না করলে এত ভালোবাসলাম কিভাবে? এক বিন্দুও যাকে পছন্দ ছিল না তার জন্য সারাক্ষণ আমার মন উতালা থাকে কেন? এর একটাই কারণ, তাবিজ। আপনি আমায় তাবিজ করেছেন। আয়াস এবার নিচের ঠোঁট কামড়ে হেসে দিয়ে বলল, করেছি তো তাবিজ। আর সেটা হলো ভালোবাসার তাবিজ। এই তাবিজে নিখুঁত ভালোবাসা প্রয়োগ করা হয়েছে। আমি লাজুকভাবে হেসে দিলাম। আসলে বিবাহিত জীবনের মতো সুন্দর জীবন আর নেই শ্বশুর বাড়ি যদি মনের মতো হয়। আমাকে হাসতে দেখে আয়াস আমার গাল টেনে বলল, শোনো চিরল দাঁতের মেয়ে, তোমার হাসির শব্দে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। এত সুন্দর কেন তোমার হাসি? আমি এবার লজ্জা পেয়ে আবারও হাসলাম। বাইরে থেকে আয়াসের বাবা ডাকছে, মুগ্ধতা তুমি রেডি হয়েছ মা? মাথার ঘোমটা টেনে বাইরে বেরিয়ে বিনয়ের সাথে বললাম, জি বাবা। হাতটা একটু বাড়াও তো মা। বাবার দিকে হাতটা বাড়াতেই বাবা চুপি চুপি আমার হাতে 1000 টাকার 2টা নোট গুজে দিলেন। আমি রীতিমত অবাক হলাম। বাবাকে বললাম, না বাবা, আমার টাকা লাগবে না। বাবা আমার মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, রাখো মা। বাবার বাড়িতে যাবে, তোমার চাচাতো ভাই বোনেরা এসে ধরবে, তোমাকে নিয়ে দোকানে যাওয়ার জন্য বায়না ধরবে, তখন তোমার লাগবে। আয়াসের আম্মা এগিয়ে এসে বড় বড় 2টা ব্যাগ আয়াসের হাতে ধরিয়ে দিল, আর সাথে 2টা টিফিন বক্স। দেখে মনে হচ্ছে তারাই যেন মেয়ে বিয়ে দিয়েছে ও বাড়িতে। এ বাড়ির যত ফল আছে সব ব্যাগে ভরে দিয়েছে। আয়াসের বাবা সকালে দুপুরে বাজার থেকে ফল, মিষ্টি, মাছ, মাংস কিনে এনেছে ও বাড়িতে পাঠাবে বলে। এই পরিবারটা এত ভালো কেন? তাদের ব্যবহারে মনে হচ্ছে ও বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, যত্নের ত্রুটি করা যাবে না। আমি আয়াসের আগেই বাড়ির গেটে আসলাম। বাড়ির গেটে এসে দেখি অয়ন সেলফি নিচ্ছে আরোহীর সাথে। কি অবাক করা ব্যাপার! অয়ন আরোহীর কাঁধে হাত রেখে সেলফি নিচ্ছে। দুজনের মুখেই মিষ্টি হাসি। অথচ দুদিন আগেও তারা ছিল বিরোধী পক্ষ। অয়নের মতো লাজুক ছেলেও চেঞ্জ হয়ে যাচ্ছে। রাগী, বদমেজাজি, শান্ত সব ধরনের ছেলেরাই একবার হলেও কারো প্রেমে পড়ে। প্রকৃতির নিয়মে হলেও তারা কারো না কারো প্রেমে পড়েই। পুরুষ মানুষ নারীর প্রেমে পড়বেই। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। পুরুষের ধ্বংসের পেছনেও কোনো নারীর খারাপ ভূমিকা থাকে। আবার পুরুষের উন্নতির জন্য কোনো নারীর ভালো ভূমিকা থাকে। অয়ন আরোহীকে আরোহীদের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে।
আরোহীদের বাড়ি এখান থেকে বেশি দূর না। দুজনে একটা রিকশাতে উঠে গেল। অয়নের টিউশনি নাকি আরোহীদের বাড়ির দিকেই আছে। এরই মাঝে আয়াস বেশ ব্যস্ততার সাথে এসে বলল, মুগ্ধতা প্রাইভেট কার আসতে 5 মিনিট লেট হবে। আমি আয়াসের দিকে তাকিয়ে আবার ও চোখ ফিরিয়ে নিয়ে সোজা রাস্তার দিকে তাকিয়ে বললাম, আমি প্রাইভেট কারে যাব না। প্রাইভেট কারে নতুন জামাই না গেলে শ্বশুর বাড়ি থেকে সবাই কিপটা বলবে। কিপটাকে কিপটা ছাড়া আর কি বলবে? আয়াস কপাল কুঁচকে রীতিমত অবাক হয়ে বলল, আমি কিপটা? এই হ্যালো ম্যাডাম, আমি কোন দিক দিয়ে কিপটা? বউয়ের হাতে আমার মানিব্যাগ থাকে তবুও আমি কিপটা? কিপটা ছাড়া কি আমাদের বেবি হয় না কেন? আপনি কিপটা বলেই হয় না। ভাবছেন বেবি হলে আপনার খরচ অনেক বেড়ে যাবে। আয়াস ছোট ছোট কাশি দিয়ে দুষ্টু হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা এই ব্যাপার। কথা এত ঘুরিয়ে না বলে সরাসরি বললেই তো পারতে, ফুলশয্যার রাতে তোমার মাথায় গ্যাস্ট্রিক চেপেছিল, তাই হাজবেন্ডের থেকে দূরে ছিলে, এখন কাছে চাইছো। নিড ফুলশয্যা তাই না বেবি ডল? রাস্তায় যেন সিন ক্রিয়েট করা লাগে না কিপটা লোক। সব সময় বাজে কথা। ইস প্রিয়তমা, কি কিউট করে কিপটা বলছো আমায়। এটা আমার জন্য বিশাল বড় খুশির কারণ। আজই আমি আমার নামের সাথে জুড়ে দেওয়া কিপটা পদবি মুছে দিব। কিভাবে? আবারও ফুলশয্যার খাট সাজিয়ে, এবার শুধু খাট সাজাবো না, ফুলশয্যাও হবে, তাও আজই হবে। রেডি থেকো। আম্মুদের বাসায় যাচ্ছি, ওখানে গিয়ে কিন্তু আমি আম্মুর পাশে ঘুমোবো। ওখানে গিয়ে কিন্তু হুট হাট আমাকে জড়িয়ে ধরবেন না। আম্মুর পাশে ঘুমোবে মানে? আমার কি হবে তাহলে? কি হবে আপনার? একা একা বড় বিছানায় আরামে ঘুম দিবেন। শাশুড়ি শিওর তোমাকে তার পাশে নিবে না। বুঝবে জামাই অনেক বছর পরে বউ পেয়েছে। ওখানে গেলে কিন্তু আমার সাথে বেশি কথা বলবেন না। বাবার সামনে আমার খুব লজ্জা করবে। এক ঘরে ঘুমোলে সকালে উঠে আরো বেশি লজ্জা করবে। বাবা কি না কি ভাববে? বাবারা এসব ভাবে না পাগলি। আয়াসের দিকে একটু বিরক্ত হয়ে তাকিয়ে বললাম, শুনুন, প্রাইভেট কারকে ফোন দিয়ে বলুন না আসতে। তাহলে কিসে যাব? সামনে একটা ভ্যান পেয়ে ভ্যানওয়ালাকে ডাকলাম, ভাই যাবেন? ভ্যানচালক এগিয়ে এসে বলল, জি যাব। আমি আয়াসের দিকে তাকিয়ে বললাম, আমি এই ভ্যানে যাব। ভ্যানের পেছনে খোলা হওয়ায় আপনার হাত ধরে বসে যেতে ভীষণ ভালো লাগবে। প্রকৃতি দেখা যাবে। ভ্যানে বসে যা উপভোগ করা যায় তা আর কোনো কিছুতে দেখা যায় না। আয়াস সম্মতি জানিয়ে বলল, ইস বউটা কি রোমান্টিক হয়ে গিয়েছে। তবে তোমার চুল খোলা রাখবে। খোলা চুলে বাতাসে চুল উড়বে, আমার চোখে মুখে পড়বে। তোমার ঘ্রাণ নিতে পারবো। আয়াসকে চিমটি কেটে বললাম, ভ্যান চালক আছে এখানে। নির্লজ্জ ভাববে আমাদের। আর এই গরমে চুল খোলা? এত রোমান্টিক হতে পারবো না আমি। পারলে টাক হয়ে যেতাম। গরমে অসহ্য লাগে চুল। টাক হওয়ার কথা শুনে আয়াস খুব জোরে হেসে দিল আর বলল, এত গরম তোমার? আগামী মাসের স্যালারি আর ব্যাংক থেকে টাকা তুলে এসি লাগিয়ে দিব। আবারও বললাম যে কিপটা আপনি। আয়াস আবারও হেসে বলল, তাই না? আজ রাত হোক, দেন প্রুভ হবে কে কিপটা। নিজের বিপদ কি নিজেই ডাকলাম বুঝলাম না। জিনিসপত্র ভ্যানে তুলে আমাকে উঠতে বলল, ভ্যানের পেছনে দুজনে বসলাম। পা দুলাতে দুলাতে চারদিক দেখতে দেখতে যাচ্ছি। এরই মাঝে হঠাৎ এক ঝাঁক বাতাস এলো কোথা থেকে। আমি নিজের খোপা করা চুল খুলে দিলাম আয়াসের ইচ্ছা পূরণের জন্য। সাথে সাথে এলোমেলো বাতাসে চুল উড়ে আয়াসের চোখ মুখ ছেয়ে গেল। আয়াস মৃদু হাসল। তৃপ্তির হাসি ওর মুখে।
আমার গরম লাগছে ভেবে আয়াস আমার চুলগুলো গুছিয়ে খোপা করে দিল আবার। ভ্যানের পেছনে প্রিয় মানুষের আঙুলের ভাঁজে আঙুল রেখে পথ চলার মতো চমৎকার অনুভূতি আর কিছুতে নেই। আয়াস আমার কাঁধের উপর দিয়ে হাত দিয়ে আমার হাত ধরে রেখেছে। সন্ধ্যার আগে আগেই আমাদের বাড়িতে পৌঁছে গেলাম। আমার প্রিয়, ভীষণ প্রিয় এই বাড়িটা। এ বাড়িকে ঘিরে আমার অনেক অনুভূতি। ভ্যান বাড়ির সামনে থামলেই শ্রুতি এগিয়ে এলো। আয়াসের হাত ধরে শ্রুতি বাড়ির ভেতরে নিয়ে গেল। আম্মু বাবা এগিয়ে এলো। আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। দীর্ঘদিন পরে নিজের রুমে প্রবেশ করলাম। আলাদা একটা প্রশান্তি ফিরে পেলাম এ রুমে প্রবেশ করে। সবকিছু আগের মতোই গোছানো আছে। আমার পড়ার টেবিল আগের মতোই গোছানো আছে। আমার অ্যাকুরিয়ামের মাছগুলোর অনেকগুলা বাচ্চা হয়েছে। অ্যাকুরিয়াম ভরে গিয়েছে মাছে। আমি চারদিক ঘুরে ঘুরে দেখছি। এলোভেরার যে চারা গাছটা লাগিয়েছিলাম তার থেকে আরো 7টা চারা গজিয়েছে। গোলাপ গাছে কড়ি এসেছে। বেলি গাছেও ফুল ফুটেছে। বরং আগের থেকে সব আরো ভালোই হয়েছে। আশেপাশের বাড়ি থেকে অনেক মানুষ এসে ভিড় করেছে আয়াসকে দেখার জন্য। সবাই আমার সাথে 2-1 মিনিট কথা বলে আয়াসকে ঘিরে দাঁড়িয়েছে। বেচারা উঠানে দাঁড়িয়ে ভালো আছি বলতে বলতে গাল ব্যথা করে ফেলল। শ্রুতি তো আয়াসের হাতই ছাড়ছে না। যে আসছে সে এসে বলছে জামাইয়ের মিষ্টি খাবো। আম্মু সবাইকে প্যাকেট খুলে খুলে মিষ্টি দিয়ে যাচ্ছে। শুধু যে নতুন বউ এরই অস্বস্তিতে পড়তে হয় তা নয়, নতুন জামাইকেও দেখছি ভালোই অস্বস্তিতে পড়তে হয়। আজ বুঝুক আয়াস কেমন লাগে। বাড়িতে মানুষ গিজ গিজ করছে। আমাদের বংশের যত মানুষ আছে সব এসে ভিড় করেছে। আমার বিয়ে যেহেতু খালামণিদের বাসায় হয়েছিল তাই আমার বংশের কেউ বিয়েতে উপস্থিত হতে পেরেছিল না। কিন্তু আজ এ বাড়ি দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। রঙিন কাগজ দিয়ে বাড়ি সাজানো হয়েছে। বাইরে বাবুর্চি রান্না করছে। আজ বাবা সবাইকে খাওয়াবেন। ওপাশে চাচাতো ভাইয়েরা খাসি জবাই করছে। গরুর মাংস 1 মণ কিনে এনেছে। রোস্ট, পোলাও, ডিম, ডাল, ভাজি সবই হচ্ছে। বাড়িতে সবার মাঝে ভীষণ আনন্দ আর ছোটাছুটি দেখছি। আম্মু আয়াসের গলায় একটা চেইন পরিয়ে দিল। এটা কি তার জামাই বরণ হলো? দীর্ঘদিন পরে বাড়িতে এসেও দেখছি আমার থেকে আয়াসের গুরুত্ব বেশি এ বাড়িতে। সবাই আমার থেকে বেশি আয়াসের আপ্যায়ন করছে। পাড়া থেকে যে আসছে সেও আয়াসকে ঘিরে রেখেছে। আম্মু আর বাবা জামাই অন্তঃপ্রাণ। শুধু জামাই জামাই করছে। যে আসছে তাকে পরিচয় করাচ্ছে। আম্মু আর বাবার মুখে এত আনন্দ আমি আগে কখনো দেখিনি। এত সুখ অনুভব করছেন তারা, যা দেখে আমিও ভীষণ মানসিক তৃপ্তি পাচ্ছি। কিছুক্ষণের মাঝে আরোহী আর অয়ন খালামনি আর খালুর সাথে হাজির। মামাদের বাড়ি থেকে ও লোকজন এসেছে। আজ বোধহয় সবাই ভীষণ খুশি। আম্মুকে পাশের বাসার এক দাদি বলছে, বৌমা এবার তো একটা বাচ্চা নাও। একটা মাত্র মেয়ে তোমার। আর একটা সন্তান না হলে কি হয়? ছেলে না হলে কে দেখবে তোমাদের? বুড়ির কথা শুনে রাগ আমার চরম পর্যায়ে চলে গেল। আম্মু এখন জামাইয়ের সামনে বাচ্চা নিবে। আর একটা মাত্র মেয়ে মানে? আমি কি বানের জলে ভেসে এসেছি? একটা মাত্র মেয়ে উনি কাকে বোঝালেন? আমি নাকি শ্রুতি? আম্মুর যদি বাচ্চার শখ হয় নিতেই পারে। তাই বলে ছেলে নেই কে দেখবে এই কথার উপর ভিত্তি করে কেন নিবে? আমি দেখব আমার আম্মু আর বাবাকে। আম্মু বলল, আস্তে চাচি আম্মা। জামাই শুনতে পাবে। আমার বাচ্চার দরকার নেই। আমার 2 মেয়েই আমার সব।
আম্মুকে খালাম্নি ডাকলো আর আম্মু চলে গেল। আর দুইজন মহিলা বলাবলি করছে এই মেয়েকে বিয়ের দিন সাথে করে নিয়ে এসেছিল। সেই মেয়ের জন্য দেখো কত কি করছে। মানুষ জানাজানি হবে বলে সারা জীবন বাসায় বাসায় বেরিয়েছে, একবারে মেয়ে বড় হলে বাড়িতে এসেছে। মেয়েকে এখানে রেখে মানুষ করেনি মেয়ে যাতে কিছু জানতে না পারে। কথাগুলো শুনেই ভীষণ খারাপ লাগলো আমার। আমার আম্মু আমাকে তার বিয়ের দিন সাথে করে নিয়ে এসেছিল, এমন কিছু কথা আগেও শুনেছি। আচ্ছা, এই কথা যদি সত্যি হয়েও থাকে তাহলে আয়াসদের এলাকার মানুষ কিভাবে জানে? আয়াসদের বাসার পাশের ওই মহিলা কিভাবে জানল? আমাকে খুঁজে বের করতেই হবে কি সেই ঘটনা। বাসার পাশের এক চাচিয়ামাকে জিজ্ঞেস করলাম গল্পে গল্পে। চাচিয়ামা, আম্মু আর বাবার বিয়ে হয়েছিল কত সাথে তুমি জানো? খুব কৌশলে জিজ্ঞেস করলাম। চাচিয়ামা বলল 2004 সালে। আমি আমার শিশু কার্ড আমার নানুর বাক্সে একদিন দেখেছিলাম আমার জন্ম 2003 সালে, কিন্তু জন্মনিবন্ধনে 2004 সালই আছে। শুনেছি বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। হতেই পারে তারা গোপনে বিয়ে করেছিল, পরে সামাজিকভাবে বিয়ে হয়েছে, নাকি তাদের কোনো ভুলে আমার জন্ম হয়েছিল। ছি, এসব কি ভাবছি আমি? যে কোনো সন্তানের কাছে মা বাবার অতীতের এমন ঘটনা কষ্ট দিবে, ভাবাবে। কিন্তু আমি এসব ভাবতেই চাই না, আর কিছু জানতেও চাই না। আমি যে এসব জেনেছি আম্মু আর বাবাকে কখনো বুঝতে দেওয়া যাবে না। আমি চাই না মা বাবার অতীত ঘেঁটে তাদের কোনো লজ্জা দিতে। কিন্তু আয়াস যদি কখনো জানতে পারে, ও কিভাবে নিবে ব্যাপারটা? আয়াসের কথা ভেবে দুশ্চিন্তা হচ্ছে। না না, আয়াস খুব ভালো ছেলে। আয়াস সব জানলেও আমাকে ভুল বুঝবে না। মাথাটা কয়েকবার ঝাঁকিয়ে নিয়ে মাথা থেকে এসব আজে বাজে চিন্তা ঝেড়ে ফেলে দিলাম। নিজের রুমে চুপচাপ বসে আছি, কি ভাবছি জানি না। এমন সময় বাবা এসে আমার মাথায় হাত রাখলেন। বাবার দিকে অসহায় চোখে তাকালাম। বাবা আমাকে বললেন, মা তুমি কি আয়াসের সাথে ভালো আছো? তোমার বিয়ে আসলে ওভাবে দেওয়া আমাদের উচিত ছিল না। এই 2.5টা মাস আমি আর তোমার আম্মু ঠিকভাবে ঘুমোতে পারিনি, তুমি ভালো আছো কিনা এটা ভেবে। আমি যে আয়াসের সাথে ভীষণ ভালো আছি সেটা বলতে আমার একটু বাধল না। সাথে সাথে হেসে দিয়ে বললাম, বাবা আমি ভীষণ ভালো আছি। কতটা ভালো আছি তোমার কল্পনার বাইরে। সত্যি তো মা? হ্যাঁ বাবা সত্যি, আমি ভীষণ ভালো আছি। সেদিনের জন্য সারা জীবন কৃতজ্ঞ বাবা। আসলে মা বাবার থেকে বেশি ভালো কেউ সন্তানকে বাসতে পারে না। বাবা আমার কপালে চুমু খেয়ে বললেন, আয়তো আমি তোর চুলে বিলি কেটে দেই। বাবা আমার চুলে অনেকদিন তুমি তেল লাগিয়ে দাও না, আজ আমার চুলে তেল লাগিয়ে বেঁধে দাও। বাবা আমার চুলে তেল লাগিয়ে দিতে দিতে অনেক গল্প করছেন। ছোটবেলা থেকে বাবা আমাকে ভীষণ আদর করেন। চুল বেঁধে দেন, তেল লাগিয়ে দিতেন। আমি ভীষণ তৃপ্তি পাই বাবার এ যত্নগুলাতে। বাইরে খাওয়া দাওয়া শেষ, সবাই শাড়ি হাতে নিয়ে খেতে এসেছে। অনেকগুলা শাড়ি হয়ে গেল এক সন্ধ্যায়। কেউ কেউ রাইস কুকার বা প্রেসার কুকারও নিয়ে এসেছেন। আস্তে আস্তে বাড়িটা ফাঁকা হয়ে গেল। সবাই খেয়ে যে যার বাড়িতে চলে গেল। হঠাৎ আমার মনে পড়ল আমার ঘরে অভি আর আমার কিছু ছবি আর চিঠি আছে। আয়াস যদি দেখে ফেলে অন্য কারো সাথে আমার ছবি আছে, ও ভীষণ কষ্ট পাবে। আমি রুমে গিয়ে ড্রেসিং টেবিল খুলে কাপড়ের ভাঁজ থেকে ছবিগুলো বের করলাম। শরীরের মাঝে ঘিনঘিন করছে অভির সাথে নিজের ছবি দেখে। এমন সময় আয়াস এসে আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। সাথে সাথে কেঁপে উঠলাম আমি ভতারাচিন হয়ে। আয়াস যদি আমার হাতের ছবিগুলো দেখে ফেলে?
আমি চাই না আয়াস দেখুক সেগুলা। আয়াস দূর থেকে শুনেছে আমার রিলেশনের কথা, কিন্তু সেটা আমার অতীত, আর সেই অতীত আমি আয়াসের সামনে এনে কষ্ট দিতে চাই না। কি করব বুঝে উঠতে পারছি না। আয়াস আমার ঘাড়ে নাক ডুবিয়ে মৃদু মৃদু কণ্ঠে বলছে, আমার বউটা এখানে বসে কি করছে? এ বাড়িতে আসার পর আর বউয়ের মুখটা একটা বারও দেখতে পেলাম। আহা, কি সুগন্ধি তেল লাগিয়েছ চুলে, ঘ্রাণে সারা শরীর ময় ময় করছে। আমি জানি আয়াস ইজিলি আমাকে ছাড়বে না, সহজে যাবেও না। টেনশনে খুব জোরে রিয়্যাক্ট করে ফেললাম। আয়াসকে খুব জোরে ঝাড়ি মেরে ফেলে দিলাম। ভীষণ রেগে আর বিরক্ত হয়ে বললাম, সব সময় এসব ভালো লাগে না। আপনাকেও বুঝতে হবে আমার সব সময় এসব রোমান্টিকতা পছন্দ নয়। আয়াস কিছুই না বলে মন খারাপ করে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আয়াস রুম থেকে বেরিয়ে যেতেই আমি সমস্ত ছবি আর চিঠিগুলো পুড়িয়ে ফেললাম। মনে হলো অনেক বড় একটা ঝামেলা থেকে মুক্তি পেলাম। তবে আয়াস এর সাথে কি খুব বেশি রিয়্যাক্ট করে ফেললাম? চলবে।